গতকাল 20শে ফেব্রুয়ারি মানব জমিনের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টা আসন্ন নির্বাচন স্থগিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন। তারা মনে করছেন দ্রুত নির্বাচন হয়ে গেলে তাদের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। এই উদ্দেশ্যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সরাসরি চাপ দিয়েছেন এবং বিভিন্ন প্রশাসনিক ও কৌশলগত কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং নানাবিধ ষড়যন্ত্র চালিয়েছেন যাতে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে না হতে পারত। তার জন্যে আলোচিত রিপোর্টিংয়ের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো ওসমান হাদি হত্যার সাথে এই 3 উপদেষ্টার যোগসূত্রের ইঙ্গিত। যদিও মানবজমিন সরাসরি নাম উল্লেখ করেনি, তবে তাদের বর্ণনায় এমন কিছু ইঙ্গিত দেয়া হয়েছে যা নির্দিষ্ট কয়েকজনের দিকে আঙুল তোলে। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে কেন তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের বদলে বিষয়টি ধামাচাপা দিতে আগ্রহী ছিলেন। সন্দেহ করা হয়েছে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত পুনরায় শুরু হতে পারে, যেখানে তাদের সরাসরি যোগাযোগ বা সম্পৃক্ততা বা দায়িত্বে অবহেলার প্রমাণ বেরিয়ে আসার ভয় রয়েছে। ফলত এই 3 উপদেষ্টা সরকারের ভেতর একটি গোষ্ঠী তৈরি করেছেন। তাদের সঙ্গে আরও 2-1 ছিলেন পরোক্ষভাবে, কিংবা তারা ততটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেননি। তারা প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করেছেন যে সংস্কার শেষ না করে নির্বাচন দিলে দেশ আবার সংকটে পড়বে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংস্কারের আড়ালে তারা মূলত নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। এই রিপোর্টিংয়ের ফলে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে পূর্বতন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রধান দলগুলো, যদিও জামায়াত তারা নিজেরাই এই ব্যবস্থার সঙ্গে জড়িত, এই প্রচেষ্টার সঙ্গে, তবে বিএনপি এই প্রতিবেদনের পর সোচ্চার হয়েছে। হাদি হত্যা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে এখন রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই দাবি করছেন এই 3 উপদেষ্টার নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না হোক, কিংবা ব্যবস্থা নেওয়া হোক, বা তাদের বিরুদ্ধে বিচার শুরু হোক, তদন্ত শুরু হোক। সংক্ষেপে মানবজমিনের এই প্রতিবেদনটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের ক্ষমতার লড়াই এবং বিচারহীনতার সংস্কৃতি বজায় রাখার চেষ্টার একটা চিত্র ফুটিয়ে তুলেছে। এটা ইঙ্গিত দেয় যে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিলম্ব ঘটানো শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, বরং অনেক ক্ষেত্রে তা অপরাধ থেকে বাঁচার একটি বর্ম হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে। একজন গোয়েন্দার চশমা দিয়ে দেখলে মানব জীবনের এই রিপোর্টিংটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি একটি পলিটিক্যাল থ্রিলারের যেন ব্লু প্রিন্ট। 20শে ফেব্রুয়ারি 2026-এর এই বিস্ফোরক প্রতিবেদনটি বিশ্লেষণ করলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে সেটা হলো, এই রিপোর্টিংয়ে আদৌ কি কোনো বাস্তবতা আছে, নাকি এটা একটা স্রেফ উইচ হান্ট? 24-এর অভ্যুত্থানের নেতাদের কলঙ্কিত করার উদ্দেশ্যে এটা একটা অপপ্রচার মাত্র। এটাই কি? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, নির্বাচনের দিন নিয়ে যেভাবে মোহাম্মদ ইউনূস বারবার নিজের কথার পরিবর্তন করেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক যে তার উপর কোনো বড় চাপ ছিল, যার জন্য নির্বাচনের দিনক্ষণ বারবার পাল্টেছেন তিনি। এমন সম্ভাবনা সেই প্রথম থেকে মানুষের মনে ছিল। এখন এই রিপোর্টিং সেই ধারণা অনেকটাই সত্যি প্রমাণ করল। যে 3 উপদেষ্টা এই ষড়যন্ত্রের মূলে ছিল, তারা দেশকে অশান্ত করে নিজেদের চক্রান্ত সফল করার
চেষ্টায় ছিল। এই লক্ষ্যেই হাদি হত্যা, এই লক্ষ্যে মব সন্ত্রাস, এই লক্ষ্য পূরণে ডেইলি স্টারের আর প্রথম আলো পত্রিকার ভবনে আক্রমণ, তার পুড়িয়ে দেয়া। আরও একটু এগিয়ে বলা যায় 24শে জুলাইয়ের পরিবেশ দেশে আবার ফিরিয়ে আনতে অ্যান্টি ইন্ডিয়া নতুন ঢেউ তোলার জন্য সংখ্যালঘু হিন্দুদের ওপর নতুন করে আক্রমণের ছক এই কারণেই তৈরি। ক্রিকেট নিয়ে যা হলো দেশে, সেটাও এই চক্রান্তের অন্যতম হাতিয়ার। সুতরাং বলতেই হয়, মানব জমিনের রিপোর্ট সরকারের মধ্যে থাকা উপদেষ্টা সহ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠদের একটা দল, যারা যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। এই যে অভিযোগ, এটা শুধু সত্যি নয়, ভীষণভাবে সত্যি। অতএব আসা যাক পরের প্রশ্নে। এই 3 উপদেষ্টা কারা? এটা একটা প্রশ্ন, এবং সেই সাথে আরও প্রশ্ন যার একটা ইঙ্গিত আছে মানব জমিনের এই প্রতিবেদনে, যদিও সরাসরি বলা নেই। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কি শেষ দিকে অন্ধকারে রেখে বা অগ্রাহ্য করে এই চক্রান্তের সঙ্গে যুক্তরা দেশকে অশান্ত করতে চেয়েছিল, নির্বাচন স্থগিত করতে চেয়েছিল, ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছিল? প্রথমে কে এই 3 উপদেষ্টা? এদের একজন সম্প্রতি দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে সফরে গিয়ে একবার বেশ কয়েক ঘন্টা ডিপ্লোম্যাটিক নিয়মকানুন ভেঙে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্যে। মানে তার পুরো হিসাব কিন্তু এই মানবজমিন পত্রিকার কাছে আছে, নইলে এটা তারা বলতে পারতো না দক্ষিণ এশিয়ার কথা, সেই সফরের কথা। কিন্তু আমরা মানবজমিন যখন নাম উচ্চারণ করেনি, আমরা দেখি যে কে তিনি। মানবজমিন তারা নানা রকম অসুবিধার কথা ভেবে নামগুলো বলেনি, কিন্তু আমাদের তো দেখতে, ভাবতে এবং দেখতে, বলতে অসুবিধে নেই। সুতরাং আমরা দেখি তিনি কে, কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন ও কেন দেখা করেছিলেন। মানবজমিন বলছে নির্বাচন যাতে 12ই ফেব্রুয়ারি না হয়, যাতে পিছিয়ে যায়, সেই উদ্দেশ্যেই তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গোপনে যাওয়ার কারণ এটাই যে বিষয়টা প্রকাশ্যে আসুক, এটা চাননি তিনি। তিনি কোনো রেকর্ড রাখতে চাননি। এজন্যই যে ভবিষ্যতে নতুন সরকার এলে যাতে তিনি ফ্যাসাদে না পড়েন। গত 3-4 মাসে কোন উপদেষ্টারা বিদেশ সফরে গিয়েছেন সেগুলো আমি দেখলাম। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কোনো গুরুত্বপূর্ণ দেশে কে গিয়েছিলেন, কোন উপদেষ্টা? এমন 2টো দেশের নাম যারা গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় দেশ হিসেবে যাদেরকে ধরা যায়। এই 2টো দেশ দেখুন, থাইল্যান্ড আছে, নেপালের কথা বলা যায়, সেখানেও গেছেন কেউ। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশ। এই গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে ভারত ও পাকিস্তান। এই দুই দেশে কয়েক মাসের মধ্যে সফর করেছেন, গত কয়েক মাসের মধ্যে। কে? এক, খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতে গিয়েছিলেন। এবং 2, ভারতে গিয়েছিলেন তিনি কলম্বো সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে যোগ দিতে। এবং এটা শুধু ভারত নয়, এটা আমেরিকা সহ পৃথিবীর আরও অনেকগুলো, আরও এই কলম্বো সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররাও তার মধ্যে ছিল, এবং বাংলাদেশও তার মধ্যে আছে। সুতরাং তিনি গিয়েছিলেন সরকারি একটা আন্তর্জাতিক মিটিংয়ে যোগ দিতে। আর দ্বিতীয় যিনি, তার নাম হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কোন দপ্তরের? তিনি হচ্ছেন পরিবেশ জলসম্পদ দপ্তরের উপদেষ্টা। তো পাকিস্তানে পরিবেশ নিয়ে যাওয়ার তার কি কারণ বোঝা যায় কি? আর জল সম্পদ পাকিস্তানে তার কি কাজ? তবু তিনি পাকিস্তানে গেছেন। এদের মধ্যে রিজওয়ানা হাসান, তাকেই আমরা মনে করি যে তিনি হচ্ছেন এই উপদেষ্টা মণ্ডলী, যে 3 উপদেষ্টার কথা বলা হচ্ছে তাদের প্রথম জনটি তিনি। কারণ ভারত কোনো উপদেষ্টার সঙ্গে নির্বাচন বন্ধ করা নিয়ে কোনো গোপন আলোচনায় যাবে না। কারণ ভারত নির্বাচন চাইছে এবং বলছে সেটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ভারত তার জন্যে নির্বাচন বন্ধের কথা ভারত কোনোদিন বলেওনি, আর সেই দাবিও করেনি। দাবি করলে ওই তারেক রহমানের সাথে গত 1 বছর ধরে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতো না ভারত।
সুতরাং ভারত নয়, তাহলে কে? যে পাকিস্তান হতে পারে। অতএব নির্দ্বিধায় বলা যায় 3 উপদেষ্টার একজন রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন, আবার তিনি পাকিস্তানে গিয়ে কয়েক ঘন্টার জন্যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তিনি কোথায়? পাকিস্তানে যে হাইকমান্ড, ভারতের বাংলাদেশের যে হাই কমিশন, তারাও তাদেরকে না জানিয়ে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় জনের নাম, দ্বিতীয় উপদেষ্টা কাকে সন্দেহ করা যায়? তার নাম আসিফ নজরুল। কেন? ক্ষমতা চলে গেলে সবচেয়ে বড় ফ্যাসাদে যে উপদেষ্টা 2-3 জন আছেন পড়বেন, তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে এই উপদেষ্টা আসিফ নজরুলের। ইনি অন্তর্বর্তী সরকারের তাত্ত্বিক গুরু ছিলেন, তাত্ত্বিক গুরু। ওই সরকারের যত অপকর্ম তার মূল মস্তিষ্ক এই আসিফ নজরুল। অতি সম্প্রতি ভারত বিরোধী হুঙ্কার দিয়ে যে ক্রিকেট কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল বাংলাদেশ, তার মূল কুচক্রী কিন্তু এই আসিফ নজরুল। কি ছিল তার উদ্দেশ্য? যাতে ওই ক্রিকেটের হাঙ্গামা নিয়ে বাংলাদেশের রাজপথ অশান্ত হয়, নির্বাচন পিছিয়ে যায়, কিন্তু সেটা হয়।